একই টিচারের কাছে পড়ছো অনেকেই, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে থেকে কয়েকজনের রেজাল্ট খুব ভালো হচ্ছে এবং বাকি কয়েকজনের রেজাল্ট মাঝারি হচ্ছে, আবার কয়েকজনের রেজাল্ট একেবারেই খারাপ হচ্ছে। তো এই বিষয়টা কেন হয়? কারণ যখন একজন টিচার তার সব স্টুডেন্টদেরকে পড়ায়, তখন তিনি কিন্তু সবাইকে একই নজরে দেখেন এবং সবাইকে একইভাবেই পড়ান। তো সেক্ষেত্রে রেজাল্টের এই যে পার্থক্য, এটা কেন হয় সেই বিষয়টা কিন্তু জানা দরকার, এবং শুধু জানলেই কিন্তু চলবে না, সেই সমস্যার সমাধানটাও কিন্তু দরকার। আজকের ভিডিওটা এই বিষয়টা নিয়েই আলোচনা করছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে আশা করছি যাদের রেজাল্টটা মোটামুটি বা খারাপ হচ্ছে তারা কিন্তু আগামী দিনে রেজাল্টটা ভালো করতে পারবে। তো এবার যে প্রশ্নটা ছিল যে একই টিচারের কাছে ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট একসাথে পড়ছে, কিন্তু একসাথে পড়ার পরেও দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্টরা আছে যারা খুবই ভালো রেজাল্ট করছে, কিছু স্টুডেন্টরা আছে যাদের রেজাল্ট সেরকম একটা মোটামুটি হচ্ছে, আর কিছু স্টুডেন্ট আছে যাদের একেবারেই খারাপ রেজাল্ট হচ্ছে। তো কেন হচ্ছে? কেন কি যিনি পড়াচ্ছেন তিনি তো সকলকে একই ধরনের নলেজ শেয়ার করেছেন, তাহলে সেক্ষেত্রে কিছু স্টুডেন্টরা এগিয়ে গেল আর কিছু স্টুডেন্টরা পিছিয়ে পড়লো কেন? সাধারণ অর্থে আমরা এটাই বলে থাকি যে যে স্টুডেন্টরা ভালো পড়াশুনো করেছে তারা ভালো পেরেছে, যারা ভালো পড়াশুনো করেনি তারা ভালো পারেনি। হ্যাঁ, এইটা তো একদম সত্যি কথা যে যারা ভালো পড়াশুনো করেছে তারা পেরেছে এবং যারা ভালো পড়াশুনো করেনি তারা পারেনি। এই কথাটার সাথে সাথে এই যে ভালো পড়াশুনো করা আর ভালো পড়াশুনো না করা, এই বিষয়টা আরও অন্যান্য অনেকগুলো বিষয়ের ওপরে নির্ভর করে থাকে। তো সেই বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলবো। তো সবার প্রথমে এই ভালো পড়াশুনো করা বলতে যেটা বোঝায় যে পড়াশুনোর প্রতি মনোযোগ। একটা ক্লাসে যখন শিক্ষক সব স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন তখন অবশ্যই সেই স্টুডেন্টদের উচিত সঠিক মনোযোগ সহকারে পড়াটা পুরোটা শোনা। অনেকে আছে যারা ক্লাসে খুব মনোযোগ সহকারে পড়াটা শোনে, তাদের কাছে সেই বিষয়টা অনেক সহজ হয়ে ওঠে। একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো একটা চ্যাপ্টার খুব ভালো করে বুঝে নেবে তখন সেটা কিন্তু তোমার কাছে অনেকটা সহজ হয়ে উঠবে, কিন্তু যখন তুমি সেটাকে না বুঝে পড়বে তার মানে সেটা কিন্তু তোমার কাছে অনেক জিনিসগুলো তোমার কাছে না জানা থেকে যাবে এবং তুমি কিন্তু তখন অনেক সমস্যার সম্মুখীন হবে। পরীক্ষার সময় গিয়ে হয়তো তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পারবে না এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তোমার নলেজেরও একটা ঘাটতি তৈরি হবে। তো সেই জন্য সবসময় বলবো যে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিষয়ের খুঁটিনাটি জিনিসগুলো খুব ভালোভাবে বুঝে নিতে হবে। যত ভালো বুঝবে তত দেখবে বিষয়টা তোমার কাছে সহজ হয়ে উঠেছে। তো ক্লাসে দেখা যায় কিছু কিছু স্টুডেন্টরা পড়া খুব ভালো করে শোনে, আবার কিছু কিছু স্টুডেন্টরা কী করে ওপর একটু পড়াটা শুনে নেয় এবং বেশিটা সময় তারা কথা বলে কাটিয়ে দেয়। তাহলে এক্ষেত্রে কি হয়, টিচার যে বিষয়টা পড়ালো তাদের ব্রেনের মধ্যে কিন্তু পুরো বিষয়টা ঢোকে না, তারা কিছুটা ঢোকে আর বাকিটা ঢোকে না। সেক্ষেত্রে তারা কিন্তু বাড়িতে যাওয়ার পরে ভুলে যায়। তো সেইটা একটা কিন্তু বিরাট বড় সমস্যা তৈরি করে। পরে যখন তারা পড়তে যায় তখন টিচারের সেই পড়ানোগুলো তাদের একেবারেই মনে থাকে না, তখন নিজেরা মুখস্থ করার চেষ্টা করে এবং জ্ঞানটা সম্পূর্ণ হয় না, এবং সেই জন্য তারা পরীক্ষার হলে গিয়েও কিন্তু ওপর লিখে আসে, ভালোভাবে লিখে আসতে পারে না, যে কারণে তাদের কোশ্চেন আনসারগুলো কিন্তু সেরকম ভালো আনসার, স্ট্যান্ডার্ড আনসার কিন্তু তারা লিখে আসতে অক্ষম হয়। তাহলে এটা হলো একটা কারণ। নেক্সট হলো কি, যে স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা দেখা যায় যে তারা পড়াগুলোকে নিয়মিত অনুশীলন করে না। সাধারণত দেখবে যারা খুব ভালো রেজাল্ট করে পরীক্ষাতে তারা কিন্তু পড়াটাকে খুব ভালোভাবে অনুশীলন করে, মানে কি সঠিক একটা নিয়ম মেনে কিছুদিন পর পর পড়াটাকে রিভিশন করা। অনেক স্টুডেন্ট আছে যে হয়তো দেখা গেল টিচারের কাছে পড়া ভালো করে বুঝেছে, হয়তো দেখা গেল যে সে বাড়িতে গিয়ে পড়াটা রেডিও করেছে, এবার তারপরে সে পরীক্ষাও দিয়েছে, সেটাতেও সে ভালো করেছে, কিন্তু শুধু এইটুকুতে থেমে থাকলেই চলবে না।
এরপরে কি করতে হবে, সেটাকে আবার কিছুদিন পর পর কিন্তু রিভিশন করতে হবে। যখন কিছুদিন পর পর রিভিশন করবে তখন দেখবে সেই পড়াটা কিন্তু তোমার মাথায় থেকে যাবে। প্রত্যেক দিনের রুটিনের মধ্যে একটা জিনিস মাথায় রাখবে, যখন নতুন কোনো চ্যাপ্টার পড়া শুরু করবে তার আগে পুরনো যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে অবশ্যই সেগুলোকে একবার অন্তত হলেও চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করবে। যত এরকম পুরনো চ্যাপ্টারগুলো রিভিশন করবে তত দেখবে বিষয়গুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে একেবারে ঢুকে যাবে। তাতে দেখা যাবে যে তোমরা যারা হয়তো দেখা গেল 50% বা 60% মার্কস পাচ্ছ, তারা কিন্তু আরও এগিয়ে যাবে, তারাও কিন্তু দেখা যাবে 80 এবং 90% মার্কস কিন্তু স্কোর করতে পারবে। এবং যারা দেখা যাচ্ছে 50%-এরও কম মার্কস পাচ্ছিলে, তারাও কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে দেখা যাবে তারাও কিন্তু অনেক ভালো করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে যে সবাই কিন্তু একবার পড়ে মাথায় রাখতে পারে না। অনেকে আছে, অনেকের ব্রেনের ক্যাপাসিটি ভালো, তারা হয়তো একটা বিষয়কে একবার পড়ে মাথায় রেখে দিতে পারে, অনেক দিন মাথায় রাখতে পারে। কিন্তু যারা সেটা পারো না, প্রত্যেকের জন্য আমি একটাই নিয়ম বলবো যে প্রত্যেকেই সেই বিষয়গুলোকে বারবার করে পড়ো, যারা মাথায় রাখতে পারো বা যারা মাথায় রাখতে পারো না। তাতে কি হবে, যারা মাথায় রাখতে পারো তারা বারবার পড়লে তারা আরও বেশি ভালো করতে পারবে, আর যারা মাথায় রাখতে পারো না তারা পড়ার মাধ্যমে দেখতে পাবে, বারবার করে পড়ার মাধ্যমে সেই বিষয়টা তোমাদের কাছে কিন্তু আস্তে আস্তে করে ভীতি কেটে যাবে এবং তোমাদের কাছে কোনো একটা বিষয় কিন্তু অনেক সহজ হয়ে উঠবে। তাহলে নিয়মিত অনুশীলন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমাদের পরীক্ষার রেজাল্ট কেমন হবে সেটার জন্য। আমি এখানে কিন্তু নিয়মিত অনুশীলনটাকেই খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। মনে করি যে একটা স্টুডেন্ট কোনো একটা টপিক পড়ার পর বাড়িতে ভালোভাবে মুখস্থ করেছে, কোচিংয়ে এসে ভালোভাবে পড়েছে, প্রথম পরীক্ষাটাও ভালো দিয়েছে, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু দায়িত্ব থাকে তার নিজের, যে সে কিন্তু তার যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোকে সে নিয়মিত অনুশীলন করবে এবং এই নিয়মিত অনুশীলনই কিন্তু তাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে বলবো যে অনেক সময় এরকম হয় যে কিছু কিছু কনসেপ্ট স্টুডেন্টদের কাছে ক্লিয়ার থাকে না। হয়তো দেখা গেল শিক্ষক কোনো একটা দিন একটা চ্যাপ্টার শুরু করেছিল, সেদিনকে হয়তো সেই স্টুডেন্টটি ক্লাস কামাই করেছে এবং পরের দিন যখন এসছে শিক্ষক তখন যেখান থেকে পড়াচ্ছে সে সেখান থেকে পড়াটা শুরু করছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের পড়াটার তার একটা ঘাটতি থেকে যাচ্ছে। এক্ষেত্রে যেটা করতে হবে, এই ঘাটতিটা থাকলে কিন্তু ওই সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমার কাছে কখনোই কিন্তু সহজ হয়ে উঠবে না, অনেক কিছু কনসেপ্ট কিন্তু তোমার অজানা থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার নিজের দায়িত্বে বিষয়টাকে তোমাকে জেনে নিতে হবে, শিক্ষকের থেকে নিজে বই পড়ে যেভাবেই হোক না কেন তোমাকে সেই নলেজটা কিন্তু আবার পুনরায় সম্পূর্ণটা তোমাকে নিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই জায়গাটাতে একটা ঘাটতি থেকে যাবে। এবং পরবর্তীকালে বলবো যে পড়ার কৌশল এবং সময়ের সঠিক ব্যবহার। অনেকে আছে যারা লিখে লিখে পড়তে ভালোবাসে, আবার অনেকে আছে যারা মুখস্থ করে ফেলে খুব তাড়াতাড়ি। তাহলে তোমাদেরকে এটা বুঝতে হবে যে কে মানে তোমার মধ্যে কোন মানে কিভাবে পড়ার গুণটা রয়েছে, তুমি কোনভাবে পড়লে তোমার ভালো মনে থাকে বা কোনভাবে পড়াটাকে তুমি বেশি কমফোর্ট বলে মনে করো। তাহলে তোমার ক্ষেত্রে যেটা কমফোর্ট বলে মনে হবে তোমাকে সেটাই করতে হবে, সেইভাবে তোমাকে পড়তে হবে এবং শুধু পড়ে গেলেই চলবে না। কোন কোন জায়গাতে তোমার ঘাটতি আছে, দেখো একটা মানুষ সে কিন্তু নিজে খুব ভালো করে জানে যে তার ঘাটতিগুলো কোন জায়গাটাতে আছে। সেই জায়গাটা থেকে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা একটা ডায়েরি মেনটেন করবে, যে ডায়েরিটার মধ্যে তোমরা প্রতিদিন কি পড়বে, তোমাদের কি উইকলি টার্গেট আছে, তোমাদের মান্থলি টার্গেট কি আছে, এক্সামে তোমরা কীরকম রেজাল্ট করতে চাও, এই বিষয়গুলো যেরকম লিখে রাখবে তার মধ্যে এই জিনিসগুলোও তোমরা ইনক্লুড করবে যে কোন দিন তোমরা ক্লাসে গেলে না,
কোন টপিকটা তোমাদের ঠিকঠাকভাবে পড়া নেই, কোন কোন জিনিসটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছিল, সেই জিনিসগুলো আরেকবার বুঝে নিতে হবে। এই বিষয়গুলোকে সবগুলো কিন্তু তোমরা ডায়েরির মধ্যে লিখে রাখবে। এবং আমি বলবো যে প্রপার টাইম ম্যানেজমেন্ট কিন্তু স্টুডেন্টদেরকে অনেকটা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তো তোমরা প্রতিদিনের সময়টাকে কিভাবে ব্যবহার করবে সেটাকে তোমরা নিজেরা একটা খাতার মধ্যে লিখে ফেলো, বা নিজেরা একটা চার্ট বানিয়ে যেখানে তোমরা পড়াশুনো করো স্টাডি টেবিলের সামনে দেওয়ালে কিন্তু তোমরা এটাকে লাগিয়ে রাখো একটা চার্ট করে। তাতে কি হবে দেখবে প্রতিদিনের সময়টা কিন্তু তোমার নষ্ট হবে না। এবার প্রতিদিন যে টার্গেটটা করেছো সেই টার্গেটের যতটা তুমি পূরণ করতে পারলে সেটাও ডায়েরিতে লিখে রাখো, যতটা পূরণ হলো না সেটাও লিখে রাখো, এবং প্রতিদিন পড়তে বসে সেই বিষয়টাকে দেখো যে কতটা তুমি পূরণ করতে পেরেছো তোমার টার্গেট আর কতটা পারোনি। এই সময় এর পরবর্তীকালে যে যে জায়গাগুলোতে তোমার ঘাটতি আছে সেইগুলোকে তুমি বারবার করে অনুশীলন করো এবং সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও। সময়কে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো এবং প্রতিদিনের যদি তোমার কি কি তুমি পড়বে প্রতিদিনের মানে সময়টার ব্যবহারটা যদি তোমার কাছে ঠিক থাকে, তোমার যদি সেটা ঠিক করা থাকে, সেক্ষেত্রে দেখতে পাবে সময় নষ্ট অনেক কম হবে এবং সঠিক সময়ের মধ্যেই কিন্তু তুমি পড়াশুনোটাকে শেষ করে ফেলতে পারবে। এর পরবর্তী বলবো পরিবার এবং পারিপার্শ্বিক পরিবেশ। পরিবার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক এবং পারিপার্শ্বিক পরিবেশ কিন্তু আমাদের মনের ওপরে একটা বিরাট প্রভাব বিস্তার করে থাকে। সেই জন্য বলবো যে মানসিক চাপ না নেওয়া, কোনো বিষয়ের মধ্যে অতিরিক্ত গভীরে না ঢোকা, পারিবারিক অশান্তি থেকে দূরে থাকা, এইগুলোর মাধ্যমে দেখতে পাবে যে আস্তে আস্তে করে কিন্তু পড়ার প্রতি তোমার মনোযোগটা অনেকটাই বৃদ্ধি পাবে। সেই জন্য বাহ্যিক কোনো সমস্যার মধ্যে নিজেকে জড়ানোর একেবারেই চেষ্টা করবে না। চেষ্টা করবে এই বাহ্যিক সমস্যাগুলো থেকে যতটা নিজেকে দূরে রাখা যায়, তার মধ্যে দিয়েই কিন্তু তুমি দেখতে পাবে যে তোমার সাফল্যতা আসবে। এবং আরেকটা বিষয় বলবো যেটা হলো কি আত্মবিশ্বাস ও ভীতি দূর করা। নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসো যে হ্যাঁ আমিও পারবো। এবার এই আত্মবিশ্বাসটা কখন তৈরি হবে? যখন দেখতে পাবে যে তুমি কোনো একটা বিষয়কে ভালোবেসে তুমি বারবার সেটাকে অনুশীলন করছো এবং এই বারংবার অনুশীলনের মাধ্যমে দেখতে পাবে যে সেই বিষয়টা সম্পর্কে তোমার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত হয়েছে। অনেক সময় স্টুডেন্টদের মধ্যে দেখা যায় গণিত নিয়ে একটা ভীতি থাকে। তো এই গণিতের ভীতিটাকে কিভাবে দূর করতে পারবে? গণিতের ভীতি দূর করতে গেলে প্রতিদিন তোমাকে গণিত প্র্যাকটিস করতে হবে এবং সেটা করার জন্য তোমাকে ঠিক করে নিতে হবে যে তুমি প্রতিদিন কতটা সময় গণিত প্র্যাকটিস করতে চাও এবং কটা কটা করে তুমি অঙ্ক করবে। তাহলে এটাই যদি তুমি প্রত্যেক দিন লিখে লিখে তোমার টার্গেটটাকে নিয়ে যদি তুমি এগিয়ে যাও, তাহলে দেখতে পাবে যে একটা সময় কিন্তু তোমার আত্মবিশ্বাস অনেকটা বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে পরীক্ষার সময় গিয়ে কিন্তু তুমি অযথাই ভয় পাবে না এবং দেখা যাবে যে তুমি ভয় কিন্তু কি করে আমাদের সাফল্যতাটাকে অনেকটাই আটকে দেয়। তো সেই জন্য অযথা ভয় পাবে না, ক্রমাগত অনুশীলনের মাধ্যমে দেখতে পাবে আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং ভীতিটাও দূর হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে পড়াশুনো করে গেলাম, হ্যাঁ টিচারের কাছে গেলাম আর বাকি 5 জন যাচ্ছে আমিও চলে গেলাম, সেখানে গিয়ে পড়লাম চলে এলাম, এরকম করলেই যে শুধুমাত্র ভালো রেজাল্ট হবে সেটা কিন্তু একেবারেই নয়। কাজেই দেখা যাচ্ছে যে কোনো একজন শিক্ষক তার কিন্তু তার ভূমিকা হলো সে তোমাকে সঠিক পথ দেখাবে এবং তুমি কোথায় যে গন্তব্যে তুমি পৌঁছাতে চাইছো তিনি সেই গন্তব্যে পৌঁছানোর জন্য তোমাকে সদা সর্বদা তিনি সাহায্য করবে। কিন্তু তোমার সেখানে ভূমিকা থাকবে যে তুমি কিভাবে তোমার গন্তব্যে পৌঁছাবে। তার জন্য তোমার মনোযোগ, তার জন্য তোমার ধৈর্য, তার জন্য তোমার কষ্ট সব কিছুই তোমাকে করতে হবে। এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করে মনকে দৃঢ় রেখে যদি তুমি নিজে ঠিক করো যে না আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, তাহলেই কিন্তু লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। অনেক স্টুডেন্টরা আছে যারা হয়তো একটা বছর ভালো রেজাল্ট করতে পারেনি, আমি তাদেরকে বলবো যে তারা যদি
যদি পরবর্তী বছরে ভালো রেজাল্ট করতে চাও, সেক্ষেত্রে তারা যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করো, সেক্ষেত্রে আমি 100% আশাবাদী যে সব স্টুডেন্টরাই কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমি এটাও বলতে পারি, তারা শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট নয়, তারা দেখা যাবে যে একটা খুব দৃঢ় মানসিকতার হবে এবং তাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস অনেকটা বেশি মাত্রায় জাগ্রত হবে।